সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 8 মাস আমরা পাঠ থেকে দূরে আছি, আনুষ্ঠানিক পাঠ থেকে কোভিড-19 কারণে। তবু সরকার ছেলেমেয়েদের বইয়ের সাথে সংযোগ রাখার ক্ষেত্রে অনলাইনে পাঠ নেওয়ার ব্যবস্থা করেছে। সেই সূত্রে আমরা নিয়মিত আমাদের বিদ্যালয় হতে অনলাইনে পাঠ প্রদান করে থাকছি এবং আজকেও তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ আইয়ুব হোসেন, সহকারী শিক্ষক, প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয়, 10ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান থেকে একটা পাঠ তোমাদের সামনে উপস্থাপন করব। তা আজকে আমার পাঠ হচ্ছে 10ম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 3য় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায় আছে হৃদযন্ত্রের যত কথা, অর্থাৎ হৃদযন্ত্র মানে হৃৎপিণ্ডের সাথে আনুষঙ্গিক অনেকগুলো অঙ্গ নিয়ে হৃদযন্ত্র। তার একটা পার্ট নিয়ে আমি আজকে আলোচনা করব, সেটা হচ্ছে রক্ত। তাহলে আজকে পাঠের শিরোনাম হচ্ছে আমাদের রক্ত। প্রথমে আমরা জানব রক্ত জিনিসটা কি, বা রক্ত কি। রক্ত কি? রক্তের প্রাথমিকভাবে আমরা সংজ্ঞায়িত করি আমাদের দেহের কোথাও আকস্মিকভাবে ক্ষত সৃষ্টি হলে বা কোথাও কেটে গেলে দেহ থেকে এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ তরল পদার্থ বের হয় বা নির্গত হয়। এটাকে সাধারণত আমরা রক্ত বলে থাকি। এছাড়াও আর একটু স্পষ্ট করে বলতে হয় রক্ত এক ধরনের তরল যোজক কলা। তারপরও বিজ্ঞানের ভাষায় যদি সুন্দর করে বলা হয় তাহলে রক্ত লবণাক্ত, খানিকটা ক্ষারযুক্ত তরল যোজক টিস্যু। এটা হচ্ছে রক্তের পরিপূর্ণ সংজ্ঞা। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা একজন পূর্ণ মানুষের মোটামুটি ওজনের প্রায় 8%। মানুষ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল। রক্তরসে হিমোগ্লোবিন নামক এক ধরনের তরল পদার্থ থাকে, যার কারণে রক্ত লাল দেখায়। এই হিমোগ্লোবিন তৈরির উপাদান আছে প্রোটিন এবং আয়রন ঘটিত যৌগ বা আয়রন ঘটিত পদার্থ। এর কারণে রক্ত লাল হয় এবং হিমোগ্লোবিন তৈরি হয়। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে, যেটা দেহের বিভিন্ন অঙ্গে অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে। এছাড়াও হিমোগ্লোবিনের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এই যে কার্বন ডাইঅক্সাইডকে কার্বনেটে পরিণত করে এটা ফুসফুসে পৌঁছে দেয়, সেখান থেকে বাইরে নির্গত হয়। এটা মোটামুটি রক্ত সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। রক্তের পরে আসছে রক্তের উপাদান বা গঠন। এগুলো আমরা আসবো এবার রক্তের উপাদানে। রক্তের উপাদান হচ্ছে 2টি। একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, আর একটা হচ্ছে রক্ত কণিকা। মানুষের দেহের রক্তের শতকরা 55% রক্তরস। রক্তরস হচ্ছে 55% আর রক্ত কণিকা হচ্ছে 45%।
রক্ত রস থেকে রক্ত কণিকা আমরা সেপারেট করে নিলে দেখা যায় যে রক্তরসের একটা কালার আসে, কালারটা সামান্য হলুদ। এই হলুদ কালারটাই মূলত রক্তের কালার, এবং এই রক্তরসের ভিতরে রক্ত কণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। মানুষের, আমি একটা ছবির মাধ্যমে দেখাচ্ছি মানুষের রক্তের বিভিন্ন উপাদান। ছবিটা হচ্ছে মানুষের রক্তের বিভিন্ন উপাদান। এই যে তরল অংশে আমি যে দাগ, ক্ষুদ্র ক্ষুদ্র দাগ দেখাতে, এটা রক্তের তরল অংশ, অর্থাৎ এই তরল অংশটাকে আমরা বলে থাকি রক্তরস। রক্তরস, এই রক্তরসের ভিতরে রক্তের উপাদানগুলো অর্থাৎ রক্ত কণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে, এরকম থাকে। এটা হচ্ছে অনুচক্রিকা। এটার আকৃতি দণ্ডাকৃতি হয়ে থাকে, অথবা হচ্ছে গিয়ে ডিম্বাকারিত হয়ে থাকে, লাঠি আকৃতির হয়ে থাকে। এগুলো হচ্ছে অনুচক্রিকা। রক্তের নির্দিষ্ট কাজ আছে, আমরা পরে যখন রক্তের কাজে আসবো তখন এটা আলোচনা করবো। তারপরে আসছে এটা হচ্ছে এটা শ্বেতকণিকা। শ্বেতকণিকার নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই। শ্বেতকণিকা দেহের বিভিন্ন অঙ্গে বিভিন্ন কাজ করে, কাজের ধরন হিসেবে এরা চেঞ্জ হয় এবং তখন এক এক নাম ধারণ করে। এবার আসছে এটা হচ্ছে লোহিত কণিকা। এটা হচ্ছে লোহিত কণিকা। এটা মোটামুটি অবতল আকৃতির হয় বা উভ অবতল হয়, আবার অনেক সময় কিছুটা পরিবর্তন হয়ে উত্তল আকৃতির দেখা যায়। মানুষের দেহে অর্থাৎ রক্তরসের ভিতরে 3 ধরনের এরকম রক্তকণিকা থাকে। এটা রক্তরসের ভিতরে ভাসমান অবস্থায় থাকে। আমরা মূলত রক্ত সম্পর্কে জানলাম, রক্তের 2টি উপাদান জানলাম, একটা হচ্ছে রক্তরস, একটা রক্ত কণিকা। তাহলে আমরা প্রথমেই জানবো রক্তরস সম্পর্কে। রক্তরসকে আমরা প্লাজমা বলে থাকি, রক্তরস বা প্লাজমা। রক্তের শতকরা 55% থাকে রক্ত রস এবং 45% থাকে রক্ত কণিকা। এটা আমরা জানলাম। তাহলে এবার আমরা রক্তরস সম্পর্কে জানবো। রক্তরসে 90% থাকে পানি। রক্তরসে 90% থাকে পানি, বাকি যে 10% থাকে, বাকি 10%-এর ভিতরে জৈব অজৈব বিভিন্ন পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। তো জৈব অজৈব পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে। অজৈব পদার্থের ভিতরে থাকে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, এরকম বিভিন্ন ধরনের খনিজ উপাদান, এবং ওই সাথে কিছু গ্যাস উপাদান থাকে, যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন। তাহলে খনিজ পদার্থের সাথে সাথে অজৈব পদার্থের ভিতরে গ্যাসীয় উপাদানও থাকে। তা এই অজৈব উপাদানগুলো মোটামুটি এইভাবে হচ্ছে রক্তরসের ভিতরে দ্রবীভূত অবস্থায় থাকে। আর জৈব উপাদানগুলো দেহের জন্য বিভিন্ন কাজ করে থাকে, এবং বিভিন্ন রকমের জৈব উপাদান আছে। জৈব উপাদানের ভিতরে প্রথম আসছে খাদ্য সার। খাদ্য সারের ভিতরে থাকে
ভিটামিন থাকে, খাদ্যপ্রাণ থাকে, গ্লুকোজ থাকে, আয়োডিন থাকে, এগুলো জৈব উপাদানের ভিতরে থাকে। তারপরে আসছে রেচন পদার্থ, যেমন ইউরিয়া থাকে, ইউরিক অ্যাসিড থাকে, তারপরে অ্যামোনিয়া থাকে, কিরেটেনিন থাকে, এরকম নাইট্রোজেন ঘটিত অনেক বর্জ্য পদার্থ থাকে। তারপরে থাকে প্রোটিন, প্রোটিনের ভিতরে থাকে গ্লুবিউনাল থাকে, তারপরে প্রথমবিন থাকে, এগুলো থাকে। আর প্রতিরক্ষামূলক দ্রব্যাদির ভিতরে থাকে অ্যান্টিটক্সিন থাকে, এগুলো মোটামুটি প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এছাড়াও থাকে অন্তঃক্ষরা গ্রন্থি, এই অন্তঃক্ষরা গ্রন্থি থাকে বিভিন্ন রকমের প্রাণরস বা হরমোন, এরা আমাদের বিভিন্ন কোষের কাজকে ত্বরান্বিত করে থাকে। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের কোলেস্টেরল এবং আরও অন্যান্য উপাদান এই রক্তরসের ভিতরে থেকে থাকে। এগুলোই রক্তরস মোটামুটি। এই রক্তরসের ভিতরে এই উপাদানগুলো থাকার পরও রক্তরসের কিছু দেহের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ সমাধা করে থাকে রক্তরস। তো রক্তরসের যে কাজগুলো আছে, কাজগুলো আমাদের জানা দরকার, অর্থাৎ রক্তরসের কাজ। রক্তরসের কাজ আছে রক্তকণিকা সমূহকে বা রক্তের সার বা খাদ্যদ্রব্য রক্তরসের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে সরবরাহিত হয় বা বিভিন্ন অংশে পৌঁছায় এবং খাদ্য হিসেবে দেহের বিভিন্ন অংশে পরিচালিত হয়। এটা গেল। আরেকটা কাজ আছে টিস্যু থেকে বর্জ্য পদার্থ, এই যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, এগুলো বিশেষ করে কিডনি, এটাকে আমি বৃক্ক বলে থাকি, এখানে সরবরাহ করে। তাছাড়া কার্বন ডাইঅক্সাইড কার্বনেটে পরিণত করে এগুলো ফুসফুসে দেয়, যেগুলো পরবর্তীতে বাইরে বেরিয়ে আসে। এছাড়াও আর কি বলে, শোষণের ফলে যে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয়, এই কার্বন ডাইঅক্সাইডটা ফুসফুসে কার্বনেট রূপে পরিণত করে পরিবহন করে। এছাড়াও যে বিভিন্ন হরমোন আছে বা এনজাইম আছে, অর্থাৎ যেগুলোকে প্রাণরস বলা হয়, এই এনজাইমগুলো রক্তরসের মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছে দেয়, এটাও রক্তরসের কাজ। তাছাড়াও রক্তরস আমাদের দেহের অম্ল এবং ক্ষারের সমতা রক্ষা করে। এছাড়াও রক্তরস দেহের তাপমাত্রা ঠিক রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটাই হচ্ছে রক্তরসের মোটামুটি কাজ। রক্তরসের খুবই গুরুত্বপূর্ণ কাজ। রক্তের মূল উপাদান দুটো, তার ভিতরে রক্তরস আর রক্তকণিকা। মোটামুটি রক্তরসের গুরুত্ব বেশি এবং রক্তরসের কাজও বেশি। রক্তরসের কাজে এরপরে রক্তের ভিতরে আরও একটা উপাদান থাকে, সেই উপাদানটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে সিরাম। সিরাম হচ্ছে এমন একটি উপাদান, এটা রক্ত জমাট বাঁধার পর রক্তের উপর রক্ত জমাট বাঁধার পর, অর্থাৎ জমাটকৃত রক্ত জমাট বাঁধার পরে রক্তের উপরে পানির মতো যে তরল, হালকা হলুদ বর্ণের যে তরল পদার্থটা জমে, এটা হচ্ছে রক্তরস। রক্তরস আর এইটা হচ্ছে তরল, এটা হচ্ছে সিরাম। এই তরলটা জমে, এটার নাম হচ্ছে সিরাম। অর্থাৎ রক্ত জমাট বাঁধার পরে হালকা পানির মতো হলুদ বর্ণের যে রসটা জমে, এটার নাম হচ্ছে সিরাম। সিরাম আর রক্তরসের ভিতরে পার্থক্য আছে, রক্তরসের ভিতরে রক্ত জমাট বাঁধার বিভিন্ন উপাদান থাকে এবং সিরামের ভিতরে মোটামুটি এই উপাদানগুলোর কোনো কিছুই থাকে না। এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এটা আমরা রক্তরস সম্পর্কে জানলাম। রক্তের আরেকটি উপাদান আছে, সেটা হচ্ছে রক্ত কণিকা।
রক্তে 3 ধরনের কণিকা থাকে, লোহিত কণিকা থাকে, শ্বেত কণিকা থাকে, অনুচক্রিকা থাকে। 3 ধরনের কণিকা রক্তে থাকে। আমরা আজকে জানবো লোহিত কণিকা সম্পর্কে। লোহিত কণিকার আকৃতি সাধারণত এরকম হয়ে থাকে, অনেক সময় দ্বি-উত্তল হয়ে থাকে, উত্তল হয়ে থাকে। এটা হচ্ছে লোহিত রক্তকণিকার ছবি। এরকম বিভিন্ন আকৃতির হয়ে থাকে। এদেরকে সাধারণত সহজে বলা হয় আরবি সেল, RBC অর্থাৎ রেড, এইটা ব্লাড, এইটা সেল অর্থাৎ লোহিত রক্ত কণিকা। লোহিত কণিকা বিশেষ করে রক্ত মানবদেহে বা এই বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর রক্তে লোহিত কণিকার গড় আয়ু হচ্ছে, লোহিত কণিকার গড় আয়ু 120 দিন। গড় আয়ু 120 দিন বা 4 মাস, অর্থাৎ 120 দিন। স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকা রক্তরসে আসার পূর্বে নিউক্লিয়াসবিহীন হয়ে যায়, অর্থাৎ স্তন্যপায়ীর এতে নিউক্লিয়াস থাকে না। তারপর লোহিত কণিকায় বিভিন্ন পিলা, অস্থিমজ্জা, বিভিন্ন জায়গায় এই লোহিত কণিকা রক্তরসে বিভিন্ন জায়গায় লোহিত কণিকা সরবরাহ হয়ে থাকে। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির রক্তে লোহিত কণিকার পরিমাণও নির্ধারণ করা আছে। একজন পূর্ণবয়স্ক পুরুষের 4.5 থেকে 5.5 লাখ, অর্থাৎ 4.5 থেকে 5.5, অর্থাৎ 4.5 লক্ষ থেকে 5.5 লক্ষ কণিকা থাকে পূর্ণবয়স্ক একজন মানুষের। তাছাড়াও একজন শিশু বয়স ভেদে এদের পরিমাণ ভিন্ন হয়ে থাকে। যেমন পূর্ণবয়স্ক ব্যক্তির থাকে 4.5 থেকে 5.5 লক্ষ, শিশুর থাকে 60 থেকে 70 লক্ষ, এরকম ভাগ আছে। যাতে ভ্রূণ অবস্থায় থাকে যারা মাতৃগর্ভে তাদের থাকে 80 থেকে 90 লাখ। এরকম মোটামুটি লোহিত কণিকা বয়স ভেদে বিভিন্ন রকমের থেকে থাকে। অর্থাৎ লোহিত কণিকার কিছু কাজ আছে। প্রতিটি রক্তকণিকারই মানবদেহে নির্দিষ্ট পরিমাণ কাজ আছে। এরপরও রক্তের আবার সম্মিলিতভাবে একটা কাজ আছে। লোহিত কণিকার কাজ হচ্ছে দেহের প্রতিটা কোষে অক্সিজেন সরবরাহ করা। অর্থাৎ লোহিত কণিকার কাজ হচ্ছে কোষে লোহিত কণিকার কাজ হচ্ছে কোষে অক্সিজেন সরবরাহ করা। কোষে অক্সিজেন সরবরাহ করা। দ্বিতীয় কাজ হচ্ছে নিষ্কাশনে কিছু পরিমাণে কার্বন ডাই অক্সাইড টিস্যু থেকে ফুসফুসে বহন করা। অর্থাৎ টিস্যু থেকে ফুসফুসে, অর্থাৎ টিস্যু হতে ফুসফুসে, তাই না, বহন করা। অর্থাৎ টিস্যু হতে ফুসফুসে বহন করা। কার্বন ডাই অক্সাইড টিস্যু হতে ফুসফুসে বহন করা, যাতে এই জিনিসটা আমাদের দেহের বাইরে চলে যেতে পারে। হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল এবং ক্ষারের পরিমাণ বজায় রাখা এবং বাফার হিসেবে কাজ করা। অর্থাৎ রক্তে এই অম্ল এবং ক্ষারের পরিমাণ নির্ধারণে, অম্ল এবং ক্ষারের পরিমাণ নির্ধারণে লোহিত কণিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পালন করে। ঠিক আছে, তাহলে আজকে আমরা মোটামুটি জানলাম রক্ত কি, রক্তের উপাদান, রক্তরস সম্পর্কে বিস্তারিত বর্ণনা এবং রক্তকণিকা সম্পর্কে জানলাম কেবলমাত্র লোহিতা কণিকা। মোটামুটি আমাদের পাঠদানের আজকের পাঠদান পর্ব শেষ। তোমাদের জন্য কিছু বাড়ির কাজ থাকবে। কাজ হচ্ছে রক্তরসের বাড়ির কাজ। রক্ত রসের রক্তরসের কাজগুলো শ্রেণী রক্তরসের কাজগুলো শ্রেণী নোট খাতায় সুন্দরভাবে লিপিবদ্ধ করবে। রক্তরসের কাজগুলো শ্রেণীর নোট খাতায় সুন্দরভাবে লিপিবদ্ধ করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।